শাকদ্বীপী ব্রাহ্মণদের নিয়ে আজকে আমার এটি তৃতীয় ভিডিও এবং খুব সম্ভবত অন্তিম ভিডিও। এর আগে দুটি পূর্ণাঙ্গ ভিডিও এবং কয়েকটি রিল বা শর্টস অর্থাৎ ওই পূর্ণাঙ্গ ভিডিওর টুকরো আমি আপলোড করেছি। তাতে একটি রিল যেখানে শাকদ্বীপ কোথায় সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, সেখানে তাতে আমার শাকদ্বীপী বন্ধুরা, দর্শকরা কিছু ক্ষোভ, কিছু উষ্মা প্রকাশ করেছেন। আমার বক্তব্যে এটা প্রকাশ পাচ্ছে যে পুরাণের শাকদ্বীপ বর্তমানের ইরান। বিষ্ণু পুরাণে এই বর্ণনা নেই, এটা তাদের একটা ক্ষোভ। আমি বিষ্ণু পুরাণকে মানছি না ইত্যাদি। দেখুন, ইরান যে শাকদ্বীপ, আমি এতটা ক্ষুদ্র পরিসরে বলিনি। আমি বলেছি ইরান থেকে শুরু করে সাইবেরিয়া ক্ষেত্র পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকাটি শাকদ্বীপ বলে অনেক গুণীজনের বা পুরাণবিদদের বক্তব্য, এবং এই বক্তব্যটি লিখিত আছে, আমি তথ্যসূত্র উল্লেখ করেছি, নগেন্দ্রনাথ বসু সিদ্ধান্ত বারিধি মহাশয়। এখন বিষ্ণু পুরাণে যে বর্ণনা আছে, শাকদ্বীপ হচ্ছে দুগ্ধ সমুদ্রের মাঝখানের একটি দ্বীপ। এখন বাস্তবের পৃথিবীতে দুগ্ধ সমুদ্র আছে বলে বিশ্বাস করেন এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুব কম, এবং আমিও করি না। কাজে বিষ্ণু পুরাণের এই জায়গাটুকু আমি ছাঁটকাট করেছি, সেটা আমি বলেই দিয়েছি যে ডালপালা ছেঁটে দিয়েছি। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী শাকদ্বীপ হচ্ছে ইরান থেকে সাইবেরিয়া ক্ষেত্র পর্যন্ত। মতান্তর থাকতেই পারে, ইতিহাস মানেই মতান্তর। সেই মতান্তরে যদি কেউ বলেন যে শাকদ্বীপ হচ্ছে আফ্রিকা, উপযুক্ত তথ্য থাকলে আমার তাতে কোনো আপত্তি নেই। যদি বলেন শাকদ্বীপ আন্টার্কটিকা, আমার তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু বলা হচ্ছে যে শাকদ্বীপ যদি ইরান হতো, বলা হচ্ছে মানে শাকদ্বীপী ব্রাহ্মণদের যে অংশ থেকে আমাকে আপত্তি জানিয়েছেন, সেখান থেকে বলা হচ্ছে যে শাকদ্বীপ যদি ইরান হতো তাহলে গরুড়ের পিঠে চেপে আসার কোনো দরকার ছিল না, রথে করে চলে আসতেন তারা। দেখুন, তারা রথে এসেছেন এরকম কথা কোথাও লেখা নেই। পুরাণে তো গরুড়ের কথাই বলা আছে, কিন্তু একটি অপার্থিব প্রাণীর পিঠে চেপে শাকদ্বীপী ব্রাহ্মণরা ইরান থেকে হোক, আফ্রিকা থেকে হোক, আন্টার্কটিকা থেকে হোক, আমি এই তত্ত্বটি মেনে নিতে রাজি নই। কিন্তু তারা এসেছিলেন, কিভাবে এসেছিলেন আমি বলতে পারবো না। বিষ্ণু পুরাণে লেখা আছে গরুড়ের পিঠে চেপে এসেছিলেন। যাই হোক, তর্ক বিতর্ক চলতেই থাকবে। আপনার কাছে কিছু তথ্য থাকলে দিন, আমাকে সমৃদ্ধ করুন। আমি নিশ্চয়ই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। যাই হোক, অনুমতি নিয়ে ভিডিওতে এগিয়ে যাই। সম্প্রতি ছট পূজা শেষ হলো। ছট পূজা, আমি আগের দিন ভিডিওতে বললাম, ছটি মাইয়া হচ্ছে ষষ্ঠী মাতা, বাঙালিদের মা ষষ্ঠী। 12 মাসে 12টি ষষ্ঠী পূজা হয়। প্রতি শুক্লা ষষ্ঠীতে বাঙালিদের ষষ্ঠী পূজা করার নিয়ম। তার মধ্যে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী হচ্ছে ছট পূজা। কিন্তু ছট পূজাতে বাস্তবে যেটা দেখা যায়, তাতে মা ষষ্ঠীর পূজা কোথায়? মূলত তা হচ্ছে সূর্য দেবতার পূজা। এখন রীতিমতো সূর্য দেবতার মূর্তিও গড়া হয়। আর এই ছট পূজার উৎস হচ্ছে বিহার, এতে কোনো দ্বিমত নেই। এই বিহারের প্রাচীন নাম হচ্ছে মগধ। মহাভারতের কালেও এই মগধ নামটি ছিল। মগধের রাজা জরাসন্ধকে ভীম বধ করছেন, এটা শ্রীকৃষ্ণের সময়ের ঘটনা। মগধ শব্দের অর্থ হচ্ছে মগধের দেশ, অর্থাৎ মগ ব্রাহ্মণদের দেশ। তাহলে
মহাভারতের কালে মগেরা ভারতবর্ষে ছিলেন, তারা এসে গিয়েছিলেন এবং তারা একটা দেশও পেয়েছিলেন, যে দেশটির নাম ছিল মগধ। দেখুন, সেই ধারা, সেই পরম্পরা আজও বয়ে চলেছেন আজকের বিহারীরা, অর্থাৎ সেই সূর্য পূজার পরম্পরা। মজার বিষয়। যাই হোক, কিন্তু এতে এই তত্ত্ব খারিজ হয়ে যায় যে শ্রীকৃষ্ণ পুত্র শাম্বের সময়ে বা শাম্বের আমন্ত্রণে শাকদ্বীপী ব্রাহ্মণরা এসেছিলেন। এই তত্ত্ব খারিজ হয়ে যায়। শাকদ্বীপী ব্রাহ্মণরা ভারতবর্ষে বহু যুগ ধরেই আছেন। হ্যাঁ, হতে পারে শাম্বের আমন্ত্রণে শাকদ্বীপ থেকে আরও একটি ব্রাহ্মণের শাখা এসেছিল। যেমনটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আদিসুরের আগে বাংলায় ব্রাহ্মণ ছিল না? আদিসুরের আগেও বাংলায় ব্রাহ্মণ ছিল, কিন্তু আদিসুর যে 5 জন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন এটার একটা ইতিহাস আছে। বাকি ইতিহাস কালের গর্ভে হারিয়ে গেছে, হয়তো অনেক খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। তেমনি শাম্ব যে শাকদ্বীপী ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়েছিলেন, এটা ইতিহাস। তার আগেও ব্রাহ্মণরা, শাকদ্বীপী ব্রাহ্মণরা ভারতবর্ষে এসেছেন, বাস করেছেন। এখন এই শাকদ্বীপী ব্রাহ্মণরা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছেন। শাম্ব যাদের এনেছিল, বলা হচ্ছে পরবর্তীকালে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছেন। আমার মতে শাম্ব যাদের এনেছিল এবং তার আগেও যারা এসেছিল, তারা সবাই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন। শাম্ব পুরাণে বলা হচ্ছে 7টি সূর্য মন্দিরের প্রতিষ্ঠা হয় ভারতে। তার মধ্যে 3টি এখনো আছে, পাওয়া যায়। একটি হচ্ছে বালার্ক সূর্য মন্দির, যেটি রয়েছে উত্তরপ্রদেশের মৌ জেলায়। একটি হচ্ছে লোলার্ক সূর্য মন্দির, যেটি রয়েছে কাশী বিশ্বনাথে। আর একটি সুবিখ্যাত কোণার্কের সূর্য মন্দির, আপনারা জানেন এটা উড়িষ্যার কোণার্কে রয়েছে। এই অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য। বাকি সূর্য মন্দিরগুলো আজকের দিনে আর নেই। এখন এই প্রতিটা সূর্য মন্দিরকে কেন্দ্র করে এক একটা সমাজ তৈরি হয়েছিল। এই গ্রহবিপ্র সমাজ বা শাকদ্বীপী ব্রাহ্মণদের সমাজ তৈরি হয়েছিল। তাদের মধ্যে, অর্থাৎ এই 7টির মধ্যে একটি ছিল পুণ্ড্রার্ক শাখা। পুণ্ড্রার্ক শাখা মানে পুণ্ড্রবর্ধন, অর্থাৎ আজকে আমাদের এই বাংলার যে এই মালদহ, দিনাজপুর এই এলাকা, অর্থাৎ এখানেও একটি শাকদ্বীপী ব্রাহ্মণদের শাখা এসে বসবাস শুরু করেছিল এবং একটি মন্দির নির্মিত হয়েছিল। পুণ্ড্রার্ক মানে সম্ভবত আজকে মালদহের কাছে পান্ডুয়া শহরটি হতে পারে। এটি দীর্ঘদিন বাংলার রাজধানী হিসাবে পরিচিত। তো এই একটি ধারা শাম্ব আনিত শাকদ্বীপী ব্রাহ্মণদের একটি শাখা, যারা পুণ্ড্রার্ক সমাজ বা পুণ্ড্রার্ক শাখা হিসাবে পরিচিত ছিল। এছাড়া দ্বিতীয় একটি উল্লেখ পাওয়া যাচ্ছে, মহারাজা শশাঙ্ক, তিনি রাজা হয়ে গ্রহ শান্তি করার উদ্দেশ্যে ওই বালার্ক শাখা থেকে কিছু ব্রাহ্মণকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের বংশধররা আজকের বাংলার শাকদ্বীপী ব্রাহ্মণ। তাহলে বাংলার শাকদ্বীপী ব্রাহ্মণদের মোটামুটি 2টো শাখা পাওয়া যাচ্ছে, একটা মহারাজা শশাঙ্ক আনিত এবং একটা বহু পূর্বে, বহু প্রাচীনকালেই পুণ্ড্রার্ক শাখা হিসাবে বাংলায় বসবাস করেছিল। এখন এই শাকদ্বীপী ব্রাহ্মণ সমাজ, এরা সরস্বতী নদী তীর থেকে বাংলায় এসেছিলেন। এদের পরিচিতি হয়েছিল সারস্বত ব্রাহ্মণ হিসাবে। এই সারস্বত ব্রাহ্মণ পরবর্তীতে
সাতশত ব্রাহ্মণ বা সাতশতী ব্রাহ্মণ বা সপ্তশতী ব্রাহ্মণ হিসাবে পরিচিতি লাভ করে। বাংলা যে আদিসুরের তত্ত্ব, যেটি আমি বলেছি, ইতিহাস চিরকাল দুরকমভাবে লেখা হয়। এই যে কনজ ব্রাহ্মণদের যে কুলপঞ্জিকা, অর্থাৎ আমাদের যে কুলপঞ্জিকা, তাতে লেখা আছে যে বাংলায় সেই সময় সাতশতী ব্রাহ্মণগণ এই সমস্ত পুজো আর্চা ভুলে গিয়েছিলেন, যার জন্যে তিনি কনজ থেকে 5 জনা নিষ্ঠাবান পণ্ডিত ব্রাহ্মণদের আমন্ত্রণ জানান। শাকদ্বীপী ব্রাহ্মণদের কুলপঞ্জিকায় ঠিক এর বিপরীত কথা লেখা হচ্ছে। সেখানে লেখা হচ্ছে যে মহারাজা আদিসুর অযাজক তাঁর যাজন ক্রিয়া করে এই শাকদ্বীপী ব্রাহ্মণরা নিজেদের অবস্থান নিচু করতে পারবেন না। আদিসুরের আমন্ত্রণ বা আদিসুরের যজ্ঞের বিধান, যজ্ঞের যে অনুরোধ, এই শাকদ্বীপী ব্রাহ্মণরা প্রত্যাখ্যান করেছিল। তো ইতিহাস চিরকালই দুরকমভাবে লেখা হয়। দুই বিভিন্ন কোণা থেকে দেখলে দুই বিভিন্ন রকম উত্তর পাওয়া যায়। শ্রেষ্ঠতার বিচার ওইভাবে করা যায় না, করা উচিত নয়। সবাই পণ্ডিত, সবাই নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী। এই গ্রহ বিপ্র, তারা গ্রহের গণনায় পারদর্শী, সূক্ষ্মাতি সূক্ষ্ম গণনায় পারদর্শী। গ্রহ নক্ষত্রের অবস্থান বিচারে তাঁরা এতটা পারঙ্গম ছিলেন যে একটি আকাশের তারাকে দেখে গণনা করে বলে দিয়েছিলেন প্রভু যিশুর জন্ম হয়েছে। তো যাই হোক, এই আদিসুরের আমন্ত্রণে 5 জনা ব্রাহ্মণ আসার পরে তারা রাজার নেক নজরে থাকার ফলে, রাজার সুনজরে থাকার ফলে সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি বেশি রইল এবং অন্যান্য সমস্ত ব্রাহ্মণদের একটু হেয় প্রতিপন্ন করা হলো। এবং সেদিন থেকে প্রায় আজ অবধি ওই 5 জনা ব্রাহ্মণদের যারা বংশধর রয়েছেন, তারা বাংলার সমাজের একটা চালিকা শক্তি হয়ে রয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার মানে এই নয় যে তারাই শ্রেষ্ঠ। যাই হোক, এই হলো শাকদ্বীপী ব্রাহ্মণদের কথা। একটি প্রশ্নের উত্তর দিয়ে যাই। আমার এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন, শাকদ্বীপী ব্রাহ্মণরা দেব পূজার অধিকারী কি না? পূজার অধিকারী, তাহলে পূজা শব্দটি আগে বুঝতে হবে। পূজার সঙ্গে সঙ্গে আমরা আরো সমার্থক, প্রায় সমার্থক কতকগুলি কথা ব্যবহার করে থাকি। ভজন, সাধন। রবি ঠাকুর লিখেছেন ভজন, পূজন, সাধন, আরাধনা। এছাড়া কীর্তন, বন্দনা, এই যে শব্দগুলি, এগুলি পূজার খুব কাছাকাছি হলেও পূজার সমার্থক নয়। এই পূজা ব্যতি রেখে বাকি কাজগুলি করতে কোনো সময় লাগে না, কোনো নিয়ম লাগে না। আপনি যখন খুশি কীর্তন করতে পারেন, আপনি যখন খুশি ভজন করতে পারেন, সাধনা করতে পারেন। কিন্তু পূজা করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে এবং পূজার পরিধিটা ব্যাপক, বিস্তার অনেক বেশি। তো পূজা করতে গেলে সেগুলি জানতে হবে। আপনি যদি জানেন তাহলে আপনি পূজার অধিকারী, আপনি না জানলে পূজার অধিকারী নন। আর যদি জাত বিচার করেন, যদি বলেন যে বংশগত যে পদ্ধতি সমাজে চলে আসছে, তাহলে চলে আসা কথাকে আর আমি কি বলবো? আপনার যা ভালো মনে হয় সেটা আপনি করবেন। আমার মতে পূজার অধিকারী তিনি, যিনি পূজা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। ভালো থাকবেন সবাই।